বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উন্নয়নশীল বিস্ময়। মানুষ বিশ্বাস করেছিল তাদের মাটি সুরক্ষিত, ঐতিহাসিক গৌরব তাদের ঢাল। অথচ এই ভূখণ্ডের বুকে জুলাই 2024 সালে ঘটে যায় এমন এক ঘটনা যা ফিরিয়ে নিয়ে যায় স্বাধীনতার আগের অন্ধকার যুগে। নরসিংদীর এই জেলা কারাগারে শুক্রবার দুপুরের পরে যখন হামলাকারীরা হামলা করে, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি। এটি শুধু আক্রমণ নয়, এটি ছিল স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ। 2024 সালের জুলাইয়ে শুরু হলো ফাটল। কোটা আন্দোলনের নামে দেশ বিরোধী 71-এর গণহত্যাকারী জামাতে ইসলামীর সাথে হাত মিলিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, মোহাম্মদ ইউনূস সহ বিদেশি শক্তি মাঠে নামল শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য। 5ই আগস্ট থানায় পেট্রোল বোমা ছুড়ে লুটপাট করে, আগুন ধরিয়ে দেয়। এই হামলায় আরও নিহত হন 2জন র্যাব সদস্য, 4 জন আনসার পুলিশ সদস্য। তাদের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী সহিংস হলো আন্দোলন। মেট্রো স্টেশনে আগুন দেয়া হলো, পুলিশকে হত্যা করা হলো, সাধারণ মানুষকে খুন করা হলো এবং তার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো সরকারের উপর। মানুষকে সরকারের উপর ক্ষুব্ধ করে তুলতে সক্ষম হলো তারা। উপরে উপরে তারা কোটা বিরোধী আন্দোলনের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা প্রতিশোধ নিল 71-এর পরাজয়ে। যুদ্ধাপরাধী মৌলবাদী সংগঠন জামাতে ইসলাম, শিবির, হিজবুত তাহরির ও মোহাম্মদ ইউনূসের বর্তমান সময়ের স্বীকারোক্তি তা প্রমাণ করে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, these are the guys. Let's give them a big applause. আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। মুক্তিযুদ্ধের প্রতীক ছিল যারা, তাদের ভাস্কর্য ভাঙা হলো, যা 1971-এর চেতনার পরিপন্থী। 71-এর চেতনাকে মুছে ফেলার এক চূড়ান্ত পরিকল্পনা। পরাজিত আদর্শ ফিরে এলো, গণহত্যাকারীরা পেল রাজনৈতিক বৈধতা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে রাষ্ট্র ক্ষমতা দখল করল জঙ্গি ও স্বাধীনতা বিরোধী। 71-কে মুছে ফেলার চক্রান্ত হিসেবে পরিকল্পিত আক্রমণ করল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জকে। ইউনূস সরকারের তত্ত্বাবধানে জন্ম নেয়া কিংস পার্টি নামে পরিচিত এনসিপি 16 জুলাই 2025 সালে প্রকাশ্যে ঘোষণা দেয় বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জকে মুছে দেবার। গোপালগঞ্জের নাম বাংলাদেশের মানচিত্র থেকে সরাই দিব। গোপালগঞ্জকে যদি ছাপা করে না হয়, আগামী 24 ঘন্টা পর হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। গোপালগঞ্জে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানাই দিব। তারা গোপালগঞ্জের সাধারণ মানুষকে ঠেলে দেয় এক আতঙ্কের মধ্যে। পুলিশ, সেনাবাহিনীর মাধ্যমে গোপালগঞ্জের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় অথবা গোপালগঞ্জ ছেড়ে যেতে বাধ্য করা হয়। এমনকি গণগ্রেপ্তার থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ। কি করেন? ছাত্রলীগ করেন? এই গ্রেপ্তার নির্যাতনের মধ্যেই গোপালগঞ্জে এনসিপির নেতারা সমাবেশে যোগ দেয়
এবং তখন পর্যন্ত সমাবেশ স্থলের আশেপাশের পরিস্থিতি ছিল একদম স্বাভাবিক। সমাবেশে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয় এনসিপি। সেখানে গণমাধ্যম কর্মী, পুলিশ ও সেনাবাহিনীর বাইরে 40 থেকে 50 জন লোক উপস্থিত ছিল এবং তাদের বেশিরভাগকে নেওয়া হয়েছিল গোপালগঞ্জের বাইরে থেকে। সেখানে সমাবেশ করার লক্ষ্য ছিল না এনসিপি। মূলত এনসিপি চেয়েছিল বিতর্ক সৃষ্টি করে গোপালগঞ্জের মানুষকে হত্যা করার একটা বাহানা তৈরি করা। মঞ্চ থেকে একের পর এক উস্কানি ও সন্ত্রাসী কায়দায় হুমকি ধামকি দিয়ে বক্তব্য দিতে থাকে। এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তাটা ভেঙে দাও, গড়িয়ে দাও। মুজিববাদ, মুজিববাদ। তারা বঙ্গবন্ধুর নাম গোপালগঞ্জ থেকে মুছে দেবার ঘোষণা দেয় বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার। হুমকি দেয়া হয় গোপালগঞ্জের নাম পাল্টে দেবার। তারপর সেখানে থাকা গোপালগঞ্জের কিছু সাধারণ মানুষ এনসিপির সন্ত্রাসী বক্তব্যের প্রতিবাদ জানায়। এনসিপি, জামায়াত, হিজবুতের পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী প্রস্তুত ছিল এই সুযোগ নেবার। ঢাকায় বসে পুরো বিষয়টার নিয়ন্ত্রণ করে ও সেনাবাহিনীকে নির্দেশ প্রদান করে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যা উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায়। অন্যদিকে সমাবেশ স্থলে সেনাবাহিনী ও পুলিশকে সাধারণ মানুষের ওপর নির্যাতনের নির্দেশ দিয়ে সেনাবাহিনী ট্যাঙ্কের ভেতরে ঢুকে পালিয়ে যায় হাসনাত, সার্জিস সহ অন্যান্য এনসিপি নেতারা। তাদের নির্দেশ পাবার পরেই সেনাবাহিনী নিরস্ত্র গোপালগঞ্জবাসীর উপরে গুলি চালাতে শুরু করে। শান্ত সবুজ গোপালগঞ্জের বুক রক্তাক্ত হয় সাধারণ মানুষের রক্তে। আপনার কি হয়? আপনার কি হয়? রমজান রে বাইরে লাইছে এই রবের গুলি করে পাখির মতো রে, এরম বাইতে দিছি কর গুলি করে বাইরে আমার বাবারে মেরে দিছি। আর বাবুরা কত কষ্ট হইলে পালতি রে বাবারে, মা একটা গেঞ্জিতে মানে 5 কেজি রক্ত। ওই মেয়ের টাড়ি কোথায় আমার গোটু না আমার নিয়ে রেখে বুকে ফুট ছিদ্র হয়ে গেছে, এই জায়গাটা, এই জায়গাটা, ঠ্যাঙ্গেরটা। গোপালগঞ্জে সেনাবাহিনীর হিংস্রতা দেখে থমকে যায় গোটা বাংলাদেশ। হাসপাতালে ডাক্তারকে নির্দেশ দেওয়া হয় যাতে সেনাবাহিনীর
ও পুলিশের হামলায় আহত কাউকে চিকিৎসা দেয়া না হয়। 3টের পরে আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে, রক্ততে ভাসে গেছে বলো। হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তারপর আমরা থানায় নিয়ে গেছি, থানা দেখছি আটকাইনে, থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই। তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি। সরকারি হিসেব মতে সেদিন গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে খুন হয় 9 জন মানুষ, কিন্তু স্থানীয় সূত্রে জানানো হয় গুম ও খুন হওয়া মানুষের সংখ্যা 55-এর অধিক। যারা গুলি চালিয়েছিল তারা জানতো কোথায় লক্ষ্য করতে হয়। তাদের রক্ত ঝরলো, তারা জানতো না কেন তাদের বেছে নেওয়া হলো। এখনো অনেক মানুষ নিখোঁজ, যাদেরকে সেনাবাহিনী তুলে নিয়েছে তাদের পরিবারের সামনে থেকে। তারপর তারা নিখোঁজ, অথচ সেনাবাহিনী এখন অস্বীকার করছে তুলে নেবার কথা। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। যাদেরকে পুলিশ ও সেনাবাহিনী হত্যা করে তাদের পরিবারকে বাধ্য করা হয় পোস্টমর্টেম না করেই দ্রুত লাশ দাফন করতে। এমনকি লাশের জানাজা পড়ানোর ক্ষেত্রেও সেনাবাহিনী বাধা দেয়। সেনাবাহিনীর গুলিতে নিহত দীপ্ত সাহার পরিবারকে বাধ্য করা হয় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাহ করে ফেলতে। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান। যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে, আপনারা ঝামেলা হবে, আপনারা লাশ নিয়ে চলে যান। তারপর আমরা কি করবো, আমরা ওই চিন্তা ভাবনা করে যে ঝামেলা দিয়ে দরকার না, আমরা পোস্টমর্টম যখন নাই করতে পারলাম তখন আমরা লাশ নিয়ে চলে এসেছি। গোপালগঞ্জবাসী ভেবেছিল এতগুলো খুনের পর হয়তো নির্যাতন বন্ধ করবে সেনাবাহিনী, কিন্তু তাদের ভাবনাকে মিথ্যে প্রমাণ করে এনসিপি নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী শুরু করে আরেক ধারাবাহিক নির্যাতনে। 144 ধারা জারি করে গোপালগঞ্জে সাংবাদিক সহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং পুরো বাংলাদেশকে অন্ধকারে রেখে শুরু হয় হত্যা ও গ্রেফতারের এক উৎসব। গোপালগঞ্জের মানুষের উপর একের পর এক মামলা দিতে শুরু করে পুলিশ, যেখানে প্রকাশ্যেই নিরস্ত্র মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেই তথ্য যখন সামাজিক মাধ্যমে প্রকাশিত, পুরো বিশ্ব দেখেছে নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী ও পুলিশের হত্যাযজ্ঞ, অথচ সেই হত্যার দায়ে মামলা দেওয়া হয় গোপালগঞ্জেরই সাধারণ মানুষের উপর। এবং মোহাম্মদ ইউনূস নিজেও তার স্টেটমেন্টে খুনের দায় চাপায় আওয়ামী লীগের উপর। 15টার অধিক মামলা করে পুলিশ যেখানে আসামি করে 25,000-এর উপর গ্রামবাসীকে। পুলিশ ও সেনাবাহিনী শুরু করে গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঢুকে গণগ্রেফতার। শুরু হয় গোপালগঞ্জকে পুরুষ শূন্য করে দেবার ষড়যন্ত্র। গোপালগঞ্জ শুধু কষ্ট সহ্য করেনি, সে চিৎকার করেছে, কিন্তু ক্যামেরা ফিরেছে, খবর বদলেছে, সত্য চাপা পড়েছে লাশের সাথে। কিন্তু সত্য কি আসলেই চিরকাল চাপা থাকে? একদিন ইতিহাস বলবে পাকিস্তানি পরাজিত শক্তি মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার উপর কি বিভৎস আক্রমণ করেছিল। গোপালগঞ্জ গণহত্যার পেছনের মেটিকুলাস প্ল্যানের সত্য বেরিয়ে আসবে গণহত্যার পেছনের মাস্টার মাইন্ডের কথা, এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে দেশদ্রোহীদের সহযোগী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এক কলঙ্কিত অধ্যায়। ইতিহাস কথা বলবে তার নিজের ভাষাতে। ইতিহাস কোনো জঙ্গি দেশদ্রোহীদের শিখিয়ে দেয়া ভাষার কথা বলবে না, বলতে পারে না।